গয় গল্পের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মেহরিন। আজ এই সিরিজটার শেষ পর্ব হতে চলেছে, তাই কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম গারাম মিস্টের বন্ধুর ব্যাপারে জানতে পারে। সে দ্রুত বাসায় চলে আসে এবং সে মিস্টকে বলে, আমি নিশ্চিত তোমার মতো আরো কেউ এই শহরে উপস্থিত আছে, এমনকি সে আমাদের বাসায়ও এসেছে। তার কথা শুনে মিস্ট একটু দুশ্চিন্তায় পড়ে যায় এবং সে চিন্তিত হয়ে গারামকে প্রশ্ন করে, যদি আমার মতো কারো উপস্থিতি তুমি টের পাও তাহলে তুমি কি করবে? উত্তরে গারাম বলে, আমি এখনো সেটা নিয়ে তেমন একটা ভাবিনি, কিন্তু এই শহরের মানুষের মধ্যে জানাজানি হলে নিশ্চয়ই অনেক বড় ঝামেলা বাঁধবে। গারাম ঘুমিয়ে পড়ার পরে মিস্ট সেদিন রাতে বাইরে বেরিয়ে যায় এবং তার বন্ধু তার সাথে দেখা করতে আসে। মিস্টকে দেখে অনেক বেশি মন খারাপ লাগছিল এবং সে তার বন্ধুকে বলে, আজকের পর তুমি আর এখানে এসো না, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। জবাবে সে বলে, তুমি আমার একমাত্র বন্ধু এবং সাথী, অবশ্যই আমার তোমাকে সাহায্য করতে হবে। সে তখন মিস্টের পিঠের ক্ষতটা তাকে দেখাতে বলে এবং সে দেখতে পায় সে ক্ষতটা আগের থেকেও বড় হয়ে গেছে। সে তখন আবার মিস্টকে সমুদ্রের পানি দিয়ে যায় এবং সে বলে ওঠে, আমি অনুরোধ করছি তুমি এটা গ্রহণ করো। মিস্ট ফিরে এসে দেখতে পায় গারাম চিন্তিত ভঙ্গিতে তার জন্য দরজার সামনে অপেক্ষা করছে এবং সে তখন মিস্টকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? আর ঠিক তখন সে জঙ্গলের মধ্যে কারো উপস্থিতি দেখতে পায় এবং সে মিস্টকে নিজের পিছনে লুকিয়ে ফেলে। আসলে কিছুক্ষণ আগে মিস্ট যখন তাকে বিদায় জানিয়েছে সে তখন মিস্টের কথা ভেবে চলে যেতে পারেনি। মিস্ট এমন প্রথম কেউ যে তার কষ্ট দেখে কেঁদেছে এবং এ কারণেই সে মিস্টকে ফলো করে এখানে চলে আসে। এদিকে গারাম মিস্টের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারে সে এই লোককে আগে থেকেই চেনে। সে তখন গারামকে বলে, আমার মনে হয় আমাদের অনেক কথা বলার আছে। তারা বাড়ির ভেতরে চলে যায়। গারাম তখন তাকে প্রশ্ন করে, তুমি কি সত্যি সত্যি ওই লোকটাকে খুন করেছো? উত্তরে সে বলে, হ্যাঁ, সে অন্য একটা প্রাণীকে হত্যা করতে নিয়েছিল, তাই আমি তাকে মেরেছি, আর আমার চোখে সব জীবন সমান। সে তখন জিজ্ঞেস করে, এভাবে লুকিয়ে লুকিয়ে তারা কতদিন ধরে দেখা করছে এবং এটা কেন তার কাছ থেকে লুকোনো হয়েছে? তার তখন মিস্টের বলা একটা কথা মনে পড়ে যায়। আসলে মিস্ট তাকে অনুরোধ করেছে যেন মিস্টের অসুস্থতার কথা গারামকে বলা না হয়। গারাম তার মাকে হারানোর দুঃখ এখনো ভুলতে পারেনি, তাই সে আমার কথা জানলে নিশ্চয়ই অনেক কষ্ট পাবে, আর আমি চাই না তাকে কোনো দুঃখের স্মৃতি দিতে। আমি মিস্টকে অনুরোধ করেছিলাম যেন ব্যাপারটা তোমার কাছ থেকে গোপন রাখে। গারাম তখন মিস্টের বন্ধুকে আলাদাভাবে ডেকে নেয় এবং বলে, তুমি কি মিস্টের বাবা? জবাবে সে বলে, তোমার কল্পনা অনেক বেপরোয়া। গারাম তখন তাকে বলে, আসলে তুমি মিস্টের প্রতি ইন্টারেস্টেড, এমনটা ভাবার থেকে তোমাকে মিস্টের বাবা ভাবা আমার জন্য বেশি সহজ। উত্তরে সে বলে, তোমার ধারণা পুরোপুরি ভুল না, আমি অবশ্যই তার প্রতি ইন্টারেস্টেড এবং তাকে যদি জোর করে নিয়ে যাওয়া যেত তা আমি অনেক আগেই নিয়ে যেতাম, কিন্তু সেটা সম্ভব না বলেই আমি অপেক্ষা করছি। তার কথা শুনে গারাম খেপে গিয়ে বলে, অপেক্ষা করার কোনো দরকার নেই, কারণ মিস্টার আমি কোনোদিন আলাদা হব না। মিস্টের বন্ধু তখন বলে, সেটা দেখা যাবে। তার যাওয়ার সময় চলে আসে এবং যাওয়ার আগে সে গারামকে বলে, আমরা আবেগ দ্বারা চালিত প্রাণী, তাই খেয়াল রেখো মিস্ট যেন তার মনে কোনো কষ্ট না পায়। সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এবং গারাম তখন মিস্টকে বলে, আমি কখনো ভাবিনি তুমি আমার কাছে মিথ্যে বলবে, তুমি কি আবার কোনোদিন আমাকে মিথ্যে বলবে? সে তখন হাসতে হাসতে বলে, না, আমি আর মিথ্যে বলবো না। এরপর থেকে প্রায় মিস্টের বন্ধু তাদের বাসায় আসতো। মিস্ট তার বন্ধুকে দেখলেই তার দিকে দৌড়ে যেত তাকে জড়িয়ে ধরার জন্য এবং গারাম এতে বাধা দিয়ে বলে, জড়িয়ে ধরা একদমই নিষেধ। তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মিস্ট তাকে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে শেখাতে থাকে। একদিন তারা সবাই মিলে ড্রিঙ্কস করছিল। গারাম তখন তাকে জানায় তারা শীঘ্রই এই জায়গাটা ছেড়ে চলে যাবে। কারণ জানতে চাইলে গারাম তাকে জানায়, আমি মিস্টকে আরো ভালো একটা জীবন দিতে চাই, আর এটা আমার বাড়ি না। সে তখন হতাশ ভঙ্গিতে গারামের দিকে তাকিয়ে বলে, তোমার বাড়িও নেই? গারাম এতে আশাহত হয়ে বলে, আমার বয়স মাত্র 20 বছর। এক পর্যায়ে গারাম ঘুমিয়ে পড়ে। মিস্টের বন্ধু তখন তাকে তার বেডে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। মিস্ট তখন তাকে বাথ হাউসের দিকে নিয়ে যায়। এত বড় বাসা থাকতে সে কিনা বাথটবের পাশে ঘুমায়? উত্তরে মিস্ট বলে, হ্যাঁ, তাহলে ব্যাপারটা আমার জন্য অনেক সহজ হয়, এবং সে গারামকে সজোরে বিছানার উপরে ছুঁড়ে মারে। সে তখন সেখানে ছোট্ট সেই মার্বেলটাকে দেখতে পায় এবং সে এটা দেখে বলে, এটাই একমাত্র রয়ে গিয়েছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে আর প্রাণের অস্তিত্ব নেই। মিস্ট তখন তাকে জিজ্ঞেস করে তার অতীতের স্মৃতিগুলো মনে আছে কিনা। উত্তরে সে বলে, হ্যাঁ, ঘটনাক্রমে আমার সেগুলো মনে পড়েছে। কত বছর আগের কথা তা আমার ঠিক মনে নেই। আমি সুমধুর গলার গান শুনে একটা গুহার ভিতরে চলে আসি। সেখানে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয় যে প্রায় ওই গুহায় আসতো এবং সেখানে বসে গান গাইতো। তার স্বপ্ন ছিল অনেক বড় গায়িকা হওয়া। সে ভূমিতে তার দুঃখজনক জীবনের নানা গল্প আমাকে শোনাতো। আমাদের দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু সেই সুখ বেশি দিন আমাদের কপালে স্থায়ী হলো না। একদিন সে হন্তদন্ত হয়ে ক্ষতবিক্ষত এক চেহারা নিয়ে আমার কাছে আসে এবং বলে, এখান থেকে দূরে কোথাও চলে যাও, যত যাই হয়ে যাক, এখানে আর কোনোদিন ফিরে এসো না। আর তখন কিছু অপরিচিত লোক গুহার ভিতরে প্রবেশ করে। তারা মেয়েটিকে ধরে ফেলে। মেয়েটি তখন চিৎকার করে
তাকে সেখান থেকে চলে যেতে বলছিল এবং এ কারণে তারা মেয়েটিকে মারতে থাকে। মিস্টের বন্ধু তখন অনেক বেশি ক্ষেপে যায় এবং তাদের উপরে হামলা করে বসে। সে তখন অনেকের রক্ত পান করে এবং সে মানুষের আকৃতি ধারণ করতে পারে। এরপরে অনেকটা সময় কেটে যায় এবং আমি তাকে খোঁজার চেষ্টা করি। অবশেষে অনেক পরিশ্রমের পর আমি তাকে খুঁজে পাই। তার চোখের দীপ্তি যেন কোথাও হারিয়ে গেছে এবং তার পরিবর্তে সেখানে অন্ধকার ঘনীভূত হয়েছে। আর আমার অবস্থাও কোনো অংশে তার থেকে ভালো ছিল না। সে আমাকে দেখে এমনভাবে চিৎকার করে ওঠে যেন সে আমাকে চিনতে পারেনি অথবা সে আমাকে চিনতে চাইছে না। শেষমেশ আমার মানুষের শরীর থাকলেও আমি মানুষ ছিলাম না, যার কারণে আমি মানুষের নিষ্ঠুরতার লক্ষ্যবস্তু হয়ে যাই। আমি জানতে চাইছিলাম তার ওই চিৎকার এবং চোখের দৃষ্টি সত্যি ছিল কিনা। যখন ঠিক আমি আমার জ্ঞান হারিয়ে ফেলবো ঠিক সেই মুহূর্তে সে আমার সামনে উপস্থিত হয়। খুব ধনী কেউ একজন আমার শরীরের একটা অংশ চাইছিল এবং তার সেই ইচ্ছা পূরণ করতেই সে আমার কাছে এসেছে। মিস্টের বন্ধু সে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। সে তখন বলে ওঠে, তুমি আমার কাছে এমন কোনো কিছুর অনুরোধ কিভাবে করতে পারো? সে অনেক বেশি ক্ষেপে যায় এবং সে মেয়েটির গলা চেপে ধরে। মেয়েটা বেশ ভয় পাচ্ছিল এবং সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে বলেছিলাম মানুষ দেখলে সাঁতরে দূরে চলে যেতে। তুমি কেন ফিরে আসলে? তুমি যদি ফিরে না আসতে তাহলে এসবের কিছুই হতো না। মেয়েটির কথায় সে অনেক বেশি কষ্ট পায় এবং বলে ওঠে, তাহলে তুমি বলতে চাইছো এসব কিছু আমার দোষ? মেয়েটা তখন তার উপরে হামলা করে বসে এবং বলে, ঠিক বলেছ, এই সব তোমার দোষ। আসলে সেই ধনী ব্যক্তি এই মেয়েটির পরিবারটাকে জিম্মি করে রেখেছে। মেয়েটার কথায় সে অনেক বেশি কষ্ট পায় এবং মেয়েটা তার বুকের কাছ থেকে সেই পাথরটা নিয়ে নেয়। সে তখন বলে ওঠে, তার কথায় আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আমিও একটা মার্বেলে পরিণত হই। মিস তখন দুঃখিত হয়ে জিজ্ঞেস করে, এই কারণেই তুমি সিগন্যাল পাঠাতে পারো না? তারপর তোমার সবকিছু মনে কিভাবে পড়লো? আমার আসলে তখনই মরে যাওয়ার কথা, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি আবারও সমুদ্রে জেগে উঠি এবং আমার অতীতের স্মৃতি সব ভুলে যাই। অনেক বছর পরে আমি আবারও মানুষে পরিণত হই এবং খুবই স্বাভাবিক একটা জীবনযাপন করতে থাকি। সমুদ্রের তীরে মার্বেল কুড়িয়ে বেড়ানো আমার বেশ ভালো লাগতো। আর হঠাৎ একদিন আমার একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হয়ে যায় এবং সেই মেয়েটা মার্বেল কুড়াচ্ছিল। সে তখন মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো দিয়ে কী করবে? উত্তরে সে বলে, আমি একজন বন্ধু বানাতে চাই। আমার দাদি বলেছে এই মার্বেল থেকে জলপরীরা বেরিয়ে আসে। সে তখন মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার দাদি কি সত্যি সত্যিই জলপরী দেখেছে? উত্তরে সে বলে, হ্যাঁ, আমার দাদি সত্যিই জলপরী দেখেছে আর তার নাম ছিল লালা। সে গান শুনতে অনেক পছন্দ করত। তার তখন অতীতের সব স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় এই নামটা তাকে সেই মেয়ে দিয়েছিল এবং সেই মুহূর্তে তার মনে হতে থাকে তার সমস্ত শরীর যেন এই মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং এই ঘটনার পরে সে চিরদিনের জন্য ডাঙায় না আসার সিদ্ধান্ত নেয়। সে তখন মিস্টকে বলে, হয়তোবা তোমার অতীতের স্মৃতি তোমার মনে পড়বে, আর আমি আশা করি যখন এমনটা হবে তুমি তোমার আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখবে। গারাম দরজার বাইরে থেকে তাদের এই সমস্ত কথোপকথন শুনতে পায়। একদিন গারাম মিস্টকে নিয়ে বাইরে বের হয়। সে তখন আকাশে একটা শুটিং স্টার দেখে বলে, আমি নাটকে দেখেছি শুটিং স্টার দেখে উইশ করলে পূরণ হয়। গারাম তখন মিস্টকে বলে, আমি এসবে বিশ্বাস করি না। সে তখন তার কাছে কারণ জানতে চাইলে গারাম তাকে ছোটবেলার একটা ঘটনা খুলে বলে। সে একদিন জিনের দাদিকে জিজ্ঞেস করে, সৃষ্টিকর্তা বলতে কি সত্যিই কিছু আছে? উত্তরে সে বলে, হ্যাঁ, অবশ্যই আছে। সে তখন মন খারাপ করে বলে, তাহলে আমার সে সামান্য একটা আশাও কেন পূরণ করতে পারছে না? আমি লোভী হতে চাই না, এ কারণে আমি কেবল একটা জিনিসই চেয়েছি, অথচ সেই ইচ্ছাটাও পূরণ হচ্ছে না। তার কথা শুনে দাদিমার অনেক মন খারাপ হয়ে যায়। জিন তখন গারামকে ডেকে নেয় এবং বলে, তুমি কি এই জিনিসটা কখনো ট্রাই করেছো? পাথরগুলোকে এভাবে জড়ো করে যদি প্রার্থনা করা হয় তাহলে আমাদের উইশগুলো পূরণ হয়ে যায়। জিনের কথা মতো কৌতূহল দমাতে না পেরে গারাম রাতে বেরিয়ে পড়ে। সে একটা কাগজে নিজের উইশটা লিখে রাখে। এই শুনশান রাতে হঠাৎ করে তার মনে হতে থাকে কেউ একজন যেন তাকে ফলো করছে। সে মনে প্রাণে চাইছিল তার ইচ্ছাটা পূরণ হোক। সে তখন জিনের তৈরি করা সেই পাথরের ডিবির কাছে চলে যায় এবং কাগজটা একটা পাথরের নিচে রেখে সে প্রার্থনা করতে থাকে। আর ঠিক তখন একটা গাছের আড়ালে সে অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। গারামের তখন দাদিমার বলা নানান ভূতের গল্পগুলো মনে পড়ে যায়। সে চিৎকার করে ওঠে আর তার চিৎকারের সাথে ওই অদ্ভুত জিনিসটা যেন লাফালাফি করতে শুরু করে দেয়। মিস্ট তখন হেসে বলে, হয়তো তুমি ভুল কিছু দেখেছ। উত্তরে গারাম বলে, আমি নিশ্চিত আমি ভূতই দেখেছি। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো আমার কাগজটা পরের দিন সেখানে আর ছিল না। মিস্ট এবং গারামের দিনগুলো বেশ হাসি আনন্দে কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন কিছু কাজের জন্য গারাম জিনদের বাসায় চলে যায়। মিস্ট বাড়িতে বিড়ালটার সাথে সময় কাটাচ্ছিল আর হঠাৎ করে বিড়ালটা কিছু জিনিসপত্র এলোমেলো করে দেয়। আর এই কারণে মিস্ট হঠাৎ করেই পুরনো একটা কাগজ খুঁজে পায়
যেখানে একটা ছবি আঁকা ছিল এবং সেটা দেখার সাথে সাথে মিস্টের পৃথিবীটা যেন এলোমেলো হয়ে যায়। গারামের কাজ শেষে সে ফিরে আসছিল এবং সে বারবার মিস্টকে কল করার চেষ্টা করছিল, কিন্তু মিস্ট তার ফোন ধরছিল না। সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং দ্রুত সে বাড়িতে এসে পড়ে এবং সে আতঙ্কিত হয়ে দেখে মিস্ট মাটিতে পড়ে আছে। কিছুক্ষণ আগে মিস্ট যখন সেই চিত্রটা খুঁজে পায়, সে দ্রুত তখন জিনের দাদির ছবিটার কাছে চলে আসে। সে সবসময় এই ছবিটার জন্য অদ্ভুত একটা টান অনুভব করত। অবশেষে আজ সে বুঝতে পারে এর কারণ কি ছিল। তার মনে পড়ে যায় জিনের দাদি অনেক আগে মারা গেছে এবং মিস্ট ছবিটা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার অতীতের সব স্মৃতিগুলো মনে পড়তে থাকে এবং তার শরীরে ফাটল ধরতে শুরু করে। গারাম মিস্টকে বারবার প্রশ্ন করতে থাকে, কি হয়েছে, আমি কি আবারও বেশি দেরি করে ফেলেছি? কিন্তু মিস্ট তার কথার কোনো উত্তর করতে পারছিল না। গারাম বুঝতে পারছিল কোথাও কোনো একটা সমস্যা আছে। সে মিস্টকে নিয়ে দ্রুত বাথ হাউসের দিকে এগিয়ে যায়, আর তখন মিস্টের হাত থেকে ছবিটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। এতে মিস্টের মন আরো বেশি খারাপ হয়ে যায়। সে তখন ক্লান্ত গলায় গারামকে বলে, ছবিটা ভেঙে গিয়েছে। উত্তরে গারাম বলে, ওটা নিয়ে চিন্তা করো না, আমি পরিষ্কার করে ফেলবো। গারাম মিস্টকে পানিতে রাখার পরে তাকে বারবার প্রশ্ন করতে থাকে তার কি হয়েছে, কিন্তু মিস্ট কেবল বারবার তার কাছে ক্ষমা চাইছিল এবং ক্লান্ত দৃষ্টি নিয়ে তার চেহারার দিকে তাকিয়েছিল। এবং এক পর্যায়ে মিস্ট গারামের দিকে সেই কাগজটা এগিয়ে দেয়। গারাম অবাক হয়ে বলে, তুমি এই কাগজটা কোথায় খুঁজে পেলে? সে তখন গারামকে বলে, আমাকে ক্ষমা করো, আমি সত্যিই চাইনি তোমার জন্য দুঃখের কোনো স্মৃতি তৈরি করতে। জীবনে প্রথমবারের মতো আমি আমার সাইজের কাউকে দেখেছিলাম, এই জন্য কৌতূহলী হয়ে আমি তোমাকে ফলো করেছিলাম। তোমাকে চিৎকার করতে দেখে আমিও অনেক ভয় পেয়ে যাই। গারাম অবাক হয়ে বলে, এটা প্রায় 10 বছর আগের কাহিনী। তুমি বলতে চাইছো তুমি তখনও এখানে ছিলে? উত্তরে মিস্ট বলে, হ্যাঁ, আমি এখানেই ছিলাম। গারাম তখন মিস্টের হাত ধরে এবং তার স্মৃতির জগতে প্রবেশ করে। সেখানে সে জিনের দাদিকে দেখতে পায়। জিনের দাদি মার্বেলগুলো কালেক্ট করতে পছন্দ করত এবং হঠাৎ একদিন একটা মার্বেল পরিষ্কার করতে গিয়ে সেটা দিয়ে মিস্টের আবির্ভাব ঘটে। যে ব্যাপারটা দেখে সে অনেক বেশি চমকে যায় এবং সেও মিস্টের সাথে অনেকটা গারামের মতোই আচরণ করে। এক পর্যায়ে মিস্ট তার হাতে কামড় বসিয়ে দেয় এবং তার কাছ থেকে রক্ত নিয়ে নেয়। এরপর থেকে জিনের দাদি তার কথাগুলো বুঝতে পারছিল। তাদের মধ্যে অনেক মায়ের একটা বন্ধন তৈরি হয় এবং মিস্ট তাকে মা বলে ডাকতে শুরু করে। সেও ঠিক মায়ের মতোই তার যত্ন নিত এবং মিস্টের জন্যই বাথ হাউসে অত বড় একটা বাথটব তৈরি করা হয়েছে। সে মিস্টকে বলে, তোমার সমুদ্রে থাকার কথা, সমুদ্রটা অনেক বড়, তুমি যদি আজীবন এখানে থাকো তাহলে ব্যাপারটা অনেক দুঃখজনক হবে। কিন্তু মিস্ট তাকে বলে সে তার সাথেই থাকতে চায়। যেসব দিনে গারাম এবং জিন তাদের বাসায় বেড়াতে আসতো, সে মিস্টকে বাথ হাউসে লুকিয়ে পড়তে বলতো। মিস্ট যখন প্রথমবারের মতো গারামকে দেখে, সে তার প্রতি প্রবল কৌতূহল অনুভব করে এবং সেদিন রাতে খাবার দেওয়ার পরে দাদি দরজা বন্ধ করতে ভুলে যায় এবং মিস্ট কৌতূহলী হয়ে এই সুযোগে গারামকে ফলো করতে থাকে। আর গারাম তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। মিস্ট সেই কাগজটা পেয়ে সেটা সাথে করে নিয়ে আসে। সেখানে একটা ছবি আঁকা ছিল এবং নিচে কিছু একটা লেখা ছিল। মিস্টের ছবিটা বেশ পছন্দ হয়ে যায়। জিনের বাবা চলে যাওয়ার সময় তার মাকে বলে তাদের সাথে চলে যেতে। এখানে একা একা থাকতে তার নিশ্চয়ই কষ্ট হয়। জবাবে সে বলে তার এখানে থাকতে বেশ ভালো লাগে এবং সে এখানেই থাকতে চায়। তারা চলে যাওয়ার পরে সে তখন বাথ হাউসে আসে এবং সেখানে মিস্টের কাছে সেই কাগজটা খুঁজে পায়। মিস্ট তখন তাকে জিজ্ঞেস করে এখানে কি লেখা আছে। সে তখন সেটা তাকে পড়ে শোনায়। ওখানে লেখা ছিল, দয়া করে আমার মাকে সুস্থ করে দাও। যেটা শুনে মিস্ট বলে ওঠে, এটা তো একদম আমার উইশের মতো। সে দাদিমার বুকে হাত রাখে এবং বলে, তোমারও তো এখানে কষ্ট হচ্ছে। সে সাথে সাথে একটা আলু নিয়ে এসে গারামকে অনুকরণ করতে থাকে, যা দেখে দাদিমা হাসিতে ফেটে পড়ে। কিন্তু তাদের এই সুন্দর দিনগুলো বেশি দিন স্থায়ী হলো না। একদিন রাতে হঠাৎ করে দাদিমা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। মিস্ট বুঝতে পারছিল না তার তখন কি করা উচিত। সে কান্না করতে থাকে। দাদিমা তখন তাকে ইমার্জেন্সি হটলাইন নাম্বারে কল করতে বলে এবং বলে, মেইন গেট খোলা রেখে তুমি বাথ হাউসে লুকিয়ে পড়ো। আমি দুঃখিত, আমার উচিত ছিল তোমাকে আরো আগে সমুদ্রে ছেড়ে আসা। আমি ফিরে এসে তোমাকে সমুদ্রে পাঠিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে। অ্যাম্বুলেন্সটা দাদিমাকে নিয়ে যায়। এদিকে মিস্ট দাদিমাকে বারবার সিগন্যাল পাঠাতে থাকে, যে সিগন্যাল তার কাছে আর কোনোদিনও পৌঁছায় না। এদিকে গারামও তার মাকে হারিয়ে ফেলে। তারা দুজন একই সময় একই ধরনের শোকের ভেতর থেকে যাচ্ছিল। মিস্টের অতীত দেখে গারাম অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে। তার তখন মনে পড়ে যায় মিস্টের বন্ধু বলেছিল, যেদিন তার স্মৃতিগুলো মনে পড়েছে সেদিন তার মনে হচ্ছিল তার শরীরটা ভেঙে যাবে এবং সে আবারও মার্বেলে পরিণত হবে। এবং সে লক্ষ্য করে মিস্টের শরীরের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। সে তখন কাঁদতে কাঁদতে মিস্টকে বলে, মিস্ট, দয়া করে এটা করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সে মিস্টকে জড়িয়ে ধরে বলতে থাকে,
আমি কি করব? আমি কি করতে পারি? মিস্ট তখন গারামকে বলে, গারাম, আমি তোমার সাথে সত্যিকার অর্থেই সুখী ছিলাম, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। গারাম তখন বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি এবং আমি চিরদিন তোমাকেই ভালোবাসবো। মিস্ট তখন তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, গারাম, আমার দিকে তাকিও না। এবার যদি আমি মার্বেলে পরিণত হই তাহলে আমাকে সমুদ্রে ছেড়ো না, তোমার কাছে রেখে দিও, কারণ হয়তোবা এবার আমি ফিরে আসবো না। মিস্টের শরীরটা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে এবং একসময় মিস্ট সম্পূর্ণ আকারে গায়েব হয়ে যায় এবং একটা মার্বেলে পরিণত হয়। গারাম তখন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে এবং সে দ্রুত মার্বেলটা নিয়ে সমুদ্রের দিকে দৌড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, মিস্টের বন্ধু বলেছিল তাকে সমুদ্রে ছাড়ার পরে সে আবারও জীবন ফিরে পেয়েছে, মিস্ট সমুদ্রে এলে ফিরে আসবে। সে বলে ওঠে, আমি আশা করি তুমি বেঁচে থাকো মিস্ট, এবং এটা বলে সে মার্বেলটা পানিতে ছেড়ে দেয়। আর হঠাৎ করে সমুদ্রের পানি অনেক বেশি জ্বলে ওঠে এবং বড় একটা ঢেউ এসে গারামকে গ্রাস করে ফেলে। গারাম সমুদ্রের অন্ধকার গভীরতায় নিমজ্জিত হতে থাকে এবং সে মনে মনে মিস্টের বেঁচে থাকার প্রার্থনা করতে থাকে। তার যখন জ্ঞান ফিরে আসে সে তখন নিজেকে সমুদ্রের তীরে আবিষ্কার করে। এরপর থেকে প্রতিদিন সে সমুদ্রের তীরে মিস্টের বেঁচে থাকার চিহ্ন খুঁজতে থাকে। তার রেখে যাওয়া জিনিসগুলোর দিকে সে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে। সে নিজেকে এটা ভেবে সান্ত্বনা দেয় যে মিস্ট থাকা অবস্থায় তার বন্ধু এখানে প্রতিনিয়ত আসতো, কিন্তু সেদিনের পর থেকে আর একবারের জন্য সেখানে আসেনি। এর মানে মিস্ট সমুদ্রে আছে আর তার এখানে আসার কোনো কারণ নেই। আর সে এতটাও দয়ালু না যে এই খবরটা এসে আমাকে জানাবে। দেখতে দেখতে গারামের চলে যাওয়ার দিন ঘনিয়ে আসে। সে সব কিছুর জন্য জিনের বাবাকে ধন্যবাদ জানায় এবং ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে সে বাড়িটাকে শেষবারের মতো দেখতে থাকে। বিড়ালটাকে সে সাথে করে নিয়ে আসে এবং সে এখন যে বাসায় ভাড়া আছে সেটা সমুদ্রের তীরে। সে এখনও সমুদ্রের তীরে ঘুরে বেড়ায় এবং তার ছবির কাজে কাজ করতে থাকে এবং দিনের পর দিন সে মিস্টের ছবি আঁকতে থাকে। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। সে অনেক খ্যাতি অর্জন করে এবং তার ছবিগুলো নিয়ে অনেক বড় বড় এক্সিবিশন হয়। আজ তার এক্সিবিশন দেখার জন্য জিনের সম্পূর্ণ পরিবার এসেছে। জিন এবং ইউরির ছোট্ট একটা মেয়ে আছে। গারাম এখন জিনের পরিবারেরই একটা অংশ এবং তাদের মধ্যে সম্পর্ক আগের থেকেও ঘনিষ্ঠ হয়েছে। এক্সিবিশন শেষ হওয়ার পরে সে বাড়ি ফিরে আসে। মিস্টের রেখে যাওয়া সেই মার্বেলটা প্রায় চাঁদের আলোতে জ্বলজ্বল করে ওঠে। গারাম মনে মনে ভাবতে থাকে, সে আমার জীবনে কখনো ছিল, এটার বোধহয় শেষ প্রমাণ এটাই। আমার তোমাকে কত কিছু বলার ছিল, কিন্তু এখন আর সেসবের কিছুই সম্ভব না। সে হতাশ হয়ে আবারও নিজের রুমের দিকে ফিরে যাচ্ছিল আর হঠাৎ সমুদ্রের মধ্যে কিছু একটা জ্বলে ওঠে। আর ঠিক তখন গারাম মিস্টের সিগন্যাল অনুভব করতে পারে। কোনো একটা জিনিস তীব্র গতিতে গারামের বাড়ির দিকে ছুটে আসছিল। গারাম মিস্টে রাখা মার্বেলটা নিয়ে পাগলের মতো বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং সে সমুদ্রের তীরে এসে মিস্টকে খুঁজতে থাকে এবং তখন পানির ভেতর থেকে এবং তাকে দেখে গারাম আবেগাপ্লুত হয়ে পড়ে। তার শরীর থেকে যেন সমস্ত শক্তি কোথাও চলে গিয়েছে। সে হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে এবং অঝরে কাঁদতে থাকে। মিস্ট কৌতূহলী হয়ে মার্বেলটাকে দেখতে থাকে। আসলে এই মার্বেলের আলো অনুসরণ করেই সেখানে এসেছে। এদিকে গারাম বিশ্বাসই করতে পারছিল না যে মিস্ট ফিরে এসেছে। সে বুঝতে পারে মিস্ট তাকে চিনতে পারছে না এবং সে মনে মনে ভাবতে থাকে, এর মানে আবারও নতুন জীবনের পরিবর্তে তোমার অতীতকে ত্যাগ করতে হয়েছে। কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ আমার সব কিছু মনে আছে। আমরা শুরু থেকে সব কিছু শুরু করতে পারি এবং এর সূচনা আমরা একটা হ্যান্ডশেক দিয়ে করতে পারি। আমি তাড়াহুড়ো করব না, আমি অপেক্ষা করব। আমার কাছে ফিরে আসার জন্য তোমাকে ধন্যবাদ মিস্ট। আর এরই মাধ্যমে মূল গল্পের সমাপ্তি ঘটে। অল্প একটা সাইড স্টোরি আছে যেটা হয়তোবা আমি ভবিষ্যতে কখনো পোস্ট করব। তাহলে আজ এই পর্যন্তই।